আমার নাম রাহুল। আজ আমি তোমাদের সঙ্গে যে গল্পটা ভাগ করে নিতে চলেছি সেটা আমার ব্যক্তিগত জীবনের একটা বিশেষ অধ্যায়। সেই সময় আমি সদ্য কলেজ শেষ করে দিল্লিতে গিয়েছিলাম পড়াশোনার কারণে। আমি মূলত পুনে শহরের বাসিন্দা, তবে উচ্চশিক্ষার জন্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য দিল্লিতে গিয়েছিলাম। দিল্লিতে গিয়ে 1 মাসও হয়নি, হঠাৎ করে আমার শরীরটা খারাপ হতে শুরু করে। পেটের সমস্যাও হচ্ছিল বারবার। ডাক্তারের কাছে গেলে জানা যায় আমার পেটে সংক্রমণ হয়েছে। তাই পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমাকে আপাতত বাড়িতে ফিরে আসতে হবে। যখন বাড়ি ফিরে এলাম তখন শরীরটা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সবাই বলল, শরীর ঠিক না থাকলে আর পড়াশোনার চাপ নেওয়া উচিত নয়। আমি বাবা মাকে জানালাম যে দিল্লির খাবার আমার শরীর একদম মেনে নিতে পারছে না। আমাদের পরিবারটা একান্নবর্তী। আমাদের একটা ফ্ল্যাট পুনে শহরে আর আরেকটা পুরনো বাড়ি পুনের কাছাকাছি গ্রামের দিকে। গ্রামের বাড়িতে আমার নানা নানি, মামা মামি থাকেন, আর শহরের ফ্ল্যাটে আমি, বাবা মা, আমার ভাইবোন এবং কাজিনরা থাকি। সবাই কেউ কলেজে, কেউ স্কুলে পড়ে। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। আমি যখন বাবাকে বললাম, বাবা, ওখানকার খাবার আমার একদম ভালো লাগছে না, তখন বাবা বললেন, তাহলে অন্য কোনো পিজি বা মেস ট্রাই করে দেখো। যদি পছন্দ হয় তো ভালো, না হলে ফিরে এসো, এখান থেকেই পড়াশোনা করো। আমি সেই অনুযায়ী চেষ্টা করলাম। 1 সপ্তাহে প্রায় 5টা আলাদা জায়গার খাবার খেয়ে দেখলাম, কিন্তু কোথাও স্বস্তি পেলাম না। পড়াশোনা খুব ভালো না হলেও মোটামুটি চলছিল, তাই মনটা আর ফিরে আসতে চাইছিল না। তখন আমার দাদু বাবাকে বললেন, যদি পড়াশোনার পরিবেশ ওখানে ভালো হয় তাহলে ওর মামিকে ওর সঙ্গে কয়েক মাসের জন্য পাঠিয়ে দে। অন্তত খাবারের সমস্যা হবে না, আর শরীরটাও ভালো থাকবে। বাবা চিন্তায় পড়ে গেলেন, তাহলে এখানে বাড়িতে রান্না কে করবে? দাদু হেসে বললেন, চিন্তা করো না, আমি আর তোমার মা এখানে আছি, ওসব ঠিক হয়ে যাবে। শেষমেশ বাবা রাজি হলেন। আমাকে যখন বললেন আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম, কারণ আমি জানতাম পড়াশোনার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হবে না। আমি একটা ছোট ফ্ল্যাট খুঁজে বের করলাম এবং চাঁদনি চকের একটা দোকান থেকে দরকারি জিনিসপত্র কিনে নিলাম। একদম বাজেটের মধ্যে হয়ে গেল সব। প্রায় 15 দিন পর মামি দিল্লি চলে এলেন। মাত্র 10 দিনের মধ্যেই আমরা সবকিছু সুন্দরভাবে সেট করে ফেললাম। প্রতিদিন সকালে আমি নাশতা করে সকাল 9টার দিকে লাইব্রেরিতে চলে যেতাম। দুপুর 1টার দিকে খেতে আসতাম আর রাতের খাবার হতো 7:30 নাগাদ। জীবন বেশ গুছিয়ে চলছিল। মাঝে মাঝে আমি আর মামি একসঙ্গে বেরিয়ে কিছু হালকা খাবার খেতাম, যেমন মোমো বা রোল। ফ্ল্যাটে আমি ওয়াইফাই লাগিয়েছিলাম, তাই মাঝে মাঝে লাইব্রেরিতে না গিয়ে রুমেই পড়াশোনা করতাম। আর অবসরে বান্ধবীর সঙ্গে কথা বলতাম। সবকিছু খুব স্বাভাবিক আর সুন্দরভাবে চলছিল। 3 মাস কেটে গিয়েছিল। এতদিনে আমি পুরোপুরি পড়ায় মনোযোগী হয়ে উঠেছিলাম। একদিন বিকেলে আমি নিজের ঘরে শুয়ে থেকে বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলছিলাম। তখন হয়তো ভুল করে ঘরের দরজাটা বন্ধ করা হয়নি। কথার মাঝে হঠাৎ মনে হলো কেউ যেন চুপচাপ দরজার দিকে দাঁড়িয়ে আছে। আমি তখন নিজের ঘরে বসে ফোনে একটা মজার আড্ডা দিচ্ছিলাম আমার এক পুরনো বন্ধুর সঙ্গে। এতই মগ্ন ছিলাম কথায় যে খেয়ালই করিনি দরজাটা খোলা রয়ে গেছে। হঠাৎ পেছন থেকে ঘুরে দেখি আমার মামি দাঁড়িয়ে আছেন। একটু অবাক হয়ে গিয়েছিলাম, কারণ বুঝতেই পারিনি কখন উনি এসেছেন। আমি তড়িঘড়ি ফোনটা কেটে দিয়ে মামিকে জিজ্ঞেস করলাম, মামি, কিছু দরকার ছিল? মামি হেসে বললেন, হ্যাঁ, দরকার তো ছিলই, কিন্তু তার চেয়ে আগে জানতে ইচ্ছা করছে, এই যে এত আদরভরা কথা বলছিলে ফোনে, কে ছিল পারে? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, কিছু না, একজন বন্ধু ছিল। স্রেফ পুরনো বন্ধুদের সঙ্গে কথা হচ্ছিল। মামি একটু হাসলেন, বললেন, ভয় পাস না রাহুল, আমি তোমার মা না যে বকুনি দেব। এই বয়সে বন্ধুত্ব, কথা বলা সবই স্বাভাবিক। মনের খোলা হাওয়া দরকার পড়াশোনার মাঝেও। লুকানোর কিছু নেই। আপনারা দেখছেন বাংলা। মামির এমন সহানুভূতিশীল আচরণে আমার মন হালকা হয়ে গেল। আমি তো ভাবছিলাম উনি হয়তো বাবাকে জানিয়ে দেবেন যে আমি পড়াশোনার বদলে ফোনে ব্যস্ত। কিন্তু মামি তো বরং একেবারে বন্ধুর মতো ব্যবহার করলেন। তারপর উনি বললেন, আসলে আমি তোমার সঙ্গে একটা কাজের জন্য কথা বলতে এসেছিলাম। আমার কয়েকটা জামাকাপড় কেনা দরকার। বাজারে যাবে একটু? আমি বললাম, চলো, এক্ষুনি চলি। আমি রেডি হচ্ছি। চলুন সোজা সরোজিনী মার্কেট, ওখানে সস্তায় ভালো জিনিস পাওয়া যায়। আমি তৈরি হয়ে এলাম, দেখি মামিও তৈরি হচ্ছেন। আমরা মেট্রো ধরে সরোজিনী মার্কেট পৌঁছালাম। সেখানে মামি কিছু শাড়ি ও ড্রেস দেখে কিনলেন। এরপর উনি একটু দ্বিধায় পড়ে গেলেন, আর কিছু কিনবেন কিনা বুঝতে পারছিলাম উনি একটু লজ্জা পাচ্ছেন। আমি হাসি মুখে বললাম, মামি, আপনি যদি আরও কিছু নিতে চান
নিশ্চিন্তে নিন, আমি এদিকে আমার জন্য কিছু দেখে আসছি। মামি বললেন, ঠিক আছে, তাহলে আমি একটু দেখছি। আমি অন্য দোকানের দিকে চলে গেলাম, আর কিছুক্ষণ পর ফিরে দেখি মামি প্রায় সব কিছু কিনে ফেলেছেন। এবার আমাদের আর বাজারে কোনো কাজ ছিল না, তাই আমরা ফিরতি পথ ধরলাম। মেট্রো স্টেশনের দিকে যেতে একটু হেঁটে যেতে হচ্ছিল, তাই একটা ইরিকশা থামিয়ে দুজনে তাতে উঠে পড়লাম। রাস্তা একটু উঁচুনিচু ছিল বলে রিকশা একটু দুলছিল। হঠাৎ এক ঝাঁকুনিতে মামি আমার হাত ধরে ফেললেন ব্যালান্স রক্ষা করতে। আমি বললাম, চিন্তা করবেন না মামি, ঠিক আছে। কিছু দূর যাওয়ার পর রাস্তা ঠিক হলো এবং আমরা আরামে মেট্রো স্টেশনের দিকে এগিয়ে গেলাম। তারপর দুজনে মেট্রো উঠে পড়লাম। দিনটা ছিল সাধারণ, কিন্তু মুহূর্তগুলো ছিল খাঁটি, সম্পর্কগুলো ছিল সুন্দর। এক শিক্ষার্থী ও পরিবারের এক সদস্যের মধ্যে নিঃস্বার্থ সাহচর্য। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। সন্ধ্যার সময় আমরা বাসায় ফিরে এলাম। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম দিনের হাঁটাহাঁটি আর বাজারঘাট করে। মামিও নিজের ঘরে গেলেন জামা পাল্টাতে আর রাতের খাবার তৈরির প্রস্তুতি নিতে। আমি ফ্রেশ হয়ে বের হলাম বাথরুম থেকে আর সোজা চলে গেলাম রান্নাঘরে একটু জল খেতে। দেখি মামি ইতিমধ্যেই রান্নাঘরে ঢুকে গেছেন। আমি ফ্রিজ থেকে বোতল বার করে জল খেলাম। তার প্রশ্ন, আজ কি রান্না করব? তোমার কিছু খেতে ইচ্ছা করছে? আমি একটু ক্লান্ত স্বরে বললাম, যা আপনাকে সহজ লাগে তাই রান্না করুন মামি। আমি একটু বিশ্রাম নিতে ঘরে যাচ্ছি, ডিনারের সময় ডেকে দিন। উনি বললেন, ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, খাবার তৈরি হলে ডেকে দেব। আমি ঘরে এসে শুয়ে পড়লাম, আর তখনই ফোনে আমার পুরনো বন্ধুর কল এলো। আমরা কিছুক্ষণের জন্য গল্প করছিলাম, সাধারণ খোঁজখবর। দিনের ক্লান্তি ভুলে একটু হেসে খেলে সময় কাটানোর চেষ্টা। এখন আর মামির সামনে ফোনে কথা বলায় কোনো অস্বস্তি ছিল না, কারণ আমরা অনেকটাই খোলামেলাভাবে কথা বলতাম। হঠাৎ দরজায় হালকা শব্দ পেলাম। ফোন কেটে দিয়ে দরজা খুলতেই দেখি মামি দাঁড়িয়ে আছেন। বললেন, রান্না হয়ে গেছে, এসে খেয়ে নাও। আমি বললাম, আসছি মামি। ডাইনিং টেবিলে পৌঁছে দেখি মামি দারুণভাবে খাবার পরিবেশন করেছেন। রুটি, আলুর তরকারি, ডাল, ভাত, আর সঙ্গে পেঁয়াজ ও আচারও রয়েছে। ওনার মুখে একটা হালকা হাসি ছিল। আমি বসে পড়লাম। উনি জিজ্ঞেস করলেন, আরেকটা রুটি দেব? ডাল ঠিক আছে তো? আমি মাথা নাড়লাম, খুব ভালো লাগছিল। বললাম, আপনি না থাকলে আমার এতদিনে কি অবস্থা হতো কে জানে। মামি হাসতে হাসতে বললেন, আছি তো এখন, অত চিন্তা করো না। খাওয়া শেষ হলে আমি প্লেট তুলে নিয়ে সিঙ্কের দিকে যাচ্ছিলাম। মামি বললেন, তুমি বসো, আমি ধুয়ে ফেলছি। তোমার আজ অনেক খাটা হয়ে গেছে। আমি কিছু বলিনি, শুধু অনুভব করছিলাম, এই ব্যস্ত শহরের ভেতরেও পরিবার যদি পাশে থাকে, তাহলে দিন শেষে শান্তিটুকু ঠিক ফিরে আসে। রাত প্রায় 10টা বেজে গিয়েছিল। আমি বই নিয়ে বসার কথা ভাবছিলাম, কিন্তু চোখ ভীষণ ভারী হয়ে আসছিল। ঠিক তখনই মামি চুপচাপ ঘরে ঢুকলেন, হাতে গরম হলুদ দুধের গ্লাস। নাও, খেয়ে নাও, অনেক ক্লান্ত লাগছে তোমায়, এটা খেলে শরীর ভালো লাগবে। মামি বললেন। আমি দুধটা হাতে নিলাম, একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি জানলেন কিভাবে যে আমি হলুদ দুধ খেতে ভালোবাসি? মামি হেসে বললেন, শুনেছি ছোটবেলা থেকেই এটা তোমার প্রিয়, তখন থেকেই মনে আছে। তারপর একটু চুপ করে থেকে হালকা গলায় বললেন, রাজ, তুমি অনেক বদলে গেছ। আগের মতো দুষ্টুমি করো না এখন আর। আমি হেসে জবাব দিলাম, এখন দায়িত্ব বেড়েছে মামি, তাই হয়তো সেই আগের ছেলেমানুষিটা নেই। মামি একটু নীরব হয়ে গেলেন। তারপর বললেন, তবুও তোমার চোখে একটা শিশুসুলভ সারল্য আছে, যা আগের থেকে আরও সুন্দর লাগছে এখন। আমি একটু অপ্রস্তুত বোধ করছিলাম, কিছু বললাম না। মামি চুপচাপ গ্লাস রেখে চলে গেলেন। আমি শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল 6টার সময়। দেখি মামি রান্নাঘরে চা বানাচ্ছেন। আমি ফ্রেশ হয়ে বাইরে এলাম, তখনই উনি আমার জন্য চা এগিয়ে দিলেন। আমরা একসাথে চা খাচ্ছিলাম। চাকিমার চোখে যেন কিছু না বলা কথা ছিল, খুব গভীর দৃষ্টিতে তাকাচ্ছিলেন, যেন কিছু বলতে চাচ্ছেন কিন্তু বলছেন না। উনি বললেন, আজ একটু দেরি করে লাইব্রেরি যেও। আমি বাজারে যাচ্ছি, যদি সঙ্গে চলো ভালো হয়। আমি হ্যাঁ বললাম। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। তখন বাজারে খুব একটা ভিড় ছিল না। মামি কয়েকটা জিনিস কিনছিলেন আর আমি পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। হঠাৎ একজন দোকানদার বেশ কিছু ভারী ব্যাগ তুলে দিল তার হাতে। আমি দেরি না করে এগিয়ে গিয়ে বললাম, দাও মামি, আমি নিয়ে নিই। উনি একটু হাসলেন, কিন্তু সেই হাসির মধ্যে যেন একটা না বলা কথা লুকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম উনি কিছু বলতে চাচ্ছেন, কিন্তু নিজেকে থামিয়ে রাখছেন। সারাটা রাস্তা আমরা তেমন কিছু বলিনি।
মাঝে মাঝে মামি আমার দিকে তাকাচ্ছিলেন, আবার চোখ ফিরিয়ে নিচ্ছিলেন। ওনার মুখে একটা অদ্ভুত দ্বিধা আর ভাবনার ছাপ ছিল। সকাল থেকে বাইরে ঘোরাঘুরির পর বেশ ক্লান্ত লাগছিল। বাসায় ফিরে আমি বাজার থেকে আনা জিনিসগুলো রান্নাঘরে রেখে এলাম। মামিও আমার পেছন পেছন এসে জিনিসপত্র গোছাতে শুরু করলেন। আমি এসে সোফায় বসে পড়লাম। ঠিক তখন মামির কণ্ঠ ভেসে এলো, রাজ, তোমার জন্য 1 কাপ চা করে দিই? আজকের আবহাওয়াটা না চায়ের জন্য একদম পারফেক্ট। আমি হেসে বললাম, অবশ্যই মামি, চা হলে বেশ ভালো লাগবে। কিছুক্ষণ পর মামি চা নিয়ে এলেন। আমি তখনও সোফাতেই বসেছিলাম। উনি আমার পাশেই বসে গেলেন এবং হাতে চায়ের কাপ ধরিয়ে দিলেন। ঘরটা কিছুক্ষণের জন্য নিঃশব্দ হয়ে গেল। চায়ের কাপ থেকে ভাপ উঠছে আর জানালার বাইরের বাতাস একটু একটু করে পর্দা নাড়াচ্ছে। সেই নীরবতা ভেঙে মামি হঠাৎ বললেন, রাজ, একটা কথা বলবো। রাগ করবে না তো? আমি একটু অবাক হলাম। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল, আপনার উপর রাগ করব? এমন চিন্তাও কখনো করিনি মামি। বলেন, কি ব্যাপার? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর চায়ের কাপের দিকে তাকিয়ে বললেন, ওই মেয়েটা কে, যার সঙ্গে তুমি এত আপনভাবে গল্প করো? প্রতিদিন তোমার গলার সুরে একটা আলাদা উষ্ণতা থাকে। আপনারা দেখছেন বাংলা অডিও, শুনলে বোঝা যায়। আমি একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, চুপ করে একটা চুমুক দিলাম। তারপর ধীরে ধীরে বললাম, উনি আমার কলেজের বন্ধু। একসাথে পড়াশোনা করতে করতে ওর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর তারপর ধীরে ধীরে সম্পর্কটা একটু আলাদা হয়ে যায়। এখন আমরা দুজনেই একই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। মামি একটু গভীরভাবে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার গলার সুরে যে আন্তরিকতা থাকে, যে যত্ন বোঝা যায়, তাতে বোঝা যায় তুমি তাকে মন থেকে ভালোবাসো। আমি মাথা নাড়লাম, হ্যাঁ মামি, খুব ভালোবাসি। তবে একটা অনুরোধ আছে। কি রে, বল। এই কথাগুলো দয়া করে বাবাকে বলো না। উনি জানলে হয়তো রেগে যাবেন। ওনার ভাবনা হলো, এই বয়সে এসব ডিস্ট্র্যাকশন না থাকা ভালো। কিন্তু আমি যতটা ভালোবাসি ওকে, ঠিক ততটাই মন দিয়ে পড়াশোনাও করছি। মামি একটু হেসে বললেন, চিন্তা করিস না। আমি জানি তুই দায়িত্বজ্ঞান সম্পন্ন ছেলে। ভালোবাসা আর পড়াশোনা একসঙ্গে চলতে পারে যদি মনটা ঠিক থাকে। আমি তোর পাশে আছি। ওই মুহূর্তটা যেন আমার মনে একটা দৃঢ় বিশ্বাস গেঁথে দিল, ভালোবাসা আর পারিবারিক বন্ধন একসঙ্গে থাকতে পারে, যদি তা হয় সম্মান আর আস্থার উপর ভিত্তি করে। আমি চুপ করে বসেছিলাম, আর মামি তখন চায়ের কাপ নিয়ে আমার পাশে। হঠাৎ তিনি হালকা হাসি দিয়ে বললেন, তোর একটা কথা বলি? কিন্তু একটা শর্ত আছে। আমি একটু অবাক হয়ে তাকালাম, শর্ত আবার কিসের মামি? আপনি তো সব কিছু জানেন। তিনি চোখ মিটমিট করে বললেন, জীবনের প্রতিটা সম্পর্কে কিছু না কিছু বিনিময় থাকে। রাজ, তুই আমার উপর ভরসা করেছিস, সেটা আমাকে ভালো লেগেছে। তবে আমিও তো কিছু চাইতেই পারি, তাই না? আমি একটু হেসে ফেললাম, আচ্ছা, আপনি যেটা চাইবেন সেটা দিব। বলুন, কি চান? তিনি একটু চুপ করে থেকে বললেন, ঠিক সময় এলে বলবো, এখন শুধু কথা দে, না বলবি না। আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে ছিল না কোনো স্বার্থপরতা, ছিল না কোনো চাতুরি, শুধু একরাশ স্নেহ আর নির্ভরতা। আমি মাথা নাড়লাম, ওটাই তো সবচেয়ে সহজ কথা মামি। কথা দিলাম। তার মুখে যে হাসি ফুটল, তা হৃদয় ছুঁয়ে গেল। আমি চা শেষ করে কাপটা কিচেনে রেখে বললাম, আমি লাইব্রেরিতে যাচ্ছি, একটু পড়াশোনা করতে হবে। যাও, তবে রাতের খাবারের সময় একটু আগে ফিরে এসো। আজ একটা স্পেশাল কিছু করব তোমার জন্য। আমি হেসে বললাম, আপনি যেটাই বানান, আমার জন্য সবই স্পেশাল। তার মুখ একটু লাল হয়ে গেল। তিনি চোখ সরিয়ে নিলেন, আর আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। রাতে বাড়ি ফিরে ঘরে পা রাখতেই রান্নার দারুণ গন্ধ নাকে এলো। কিচেন থেকে ভেসে আসছিল বাসনপত্রের আওয়াজ। আমি জুতো খোলার আগেই মামির কণ্ঠ শুনলাম, রাজ, এসেছিস? হাত মুখ ধুয়ে নে, খাওয়া রেডি। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে টেবিলে বসলাম। আজ তার মুখে যেন অন্যরকম উজ্জ্বলতা ছিল, মনে হচ্ছিল মনে মনে কিছু ভাবছেন, আর সেটা ভেবে খুশিও হচ্ছেন। খেতে খেতে হঠাৎ তিনি বললেন, রাজ, একটা প্রস্তাব আছে। রাগ করবি না তো? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, আবার রাগ করবি না তো? আজ তো আপনার ওই মুড চলছে দেখছি। বলেন, কি ব্যাপার? তিনি হালকা হাসলেন আর বললেন, তোর ওই কি যেন নাম, যাকে নিয়ে তুই এত কথা বলিস ফোনে, ওকে একদিন খাওয়াতে আন না। ওর সঙ্গে একটু দেখা করতে চাই। আমি হতভম্ব হয়ে গেলাম, সত্যি বলছেন মামি? একদম। খাওয়া দাওয়ার পর আমরা 3 জন একসঙ্গে একটু বাইরে ঘুরতেও যাব। সব সময় বই নিয়ে বসে থাকলেই তো জীবন চলে না, মাঝে মাঝে একটু বাঁচতেও হয়।
এই কথাগুলো শুনে আমার হৃদয় ভরে গেল। এতটা সহজতা, এতটা আন্তরিকতা আমি কল্পনাও করিনি। আমি হেসে বললাম, অবশ্যই মামি, আমি ওকে বলবো। ও তো খুব খুশি হবে আপনার সঙ্গে দেখা করে। রাত গভীর হয়ে এলো। আমি ঘরে ঢুকে মোবাইল হাতে নিলাম আর তাকে ফোন করলাম। হ্যালো। ওপাশে ঘুমভাঙা কণ্ঠে সে বলল, সরি, জাগিয়ে দিলাম কি? না রে। বল, কি হয়েছে? আগামীকাল একটু সময় করবি? মামি তোকে ডিনারে ডাকলেন। বললেন তোকে একটু দেখা দরকার। ও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তোর মামি অনেক দারুণ একজন মানুষ মনে হচ্ছে। অবশ্যই আসব। আমার মনে হচ্ছিল এই বন্ধনগুলোই জীবনকে সুন্দর করে তোলে, যেখানে ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাসের জায়গা থাকে। আমি মোবাইলটা কানে নিয়ে বললাম, ঘুমাচ্ছিলে বুঝি? ও পাশ থেকে ওর ক্লান্ত গলা উত্তর এলো, হ্যাঁ, একটু আগে ঘুমিয়েছিলাম। সব ঠিক তো? হ্যাঁ, সব ঠিক। কাল আসবে তো? মামি তোকে দেখতে চায়। আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়া করব, তারপর একটু বেরোব সবাই মিলে। ও একটু চুপ করে রইল, তারপর হালকা হেসে বলল, সত্যি? মামি জানে আমাদের ব্যাপারে? হ্যাঁ। আর বিশ্বাস কর, ওর প্রতিক্রিয়াটা খুবই সুন্দর ছিল। তুই ওকে পছন্দ করবি, আমি জানি। পরদিন সকাল থেকে মামির ব্যস্ততা চোখে পড়ার মতো ছিল। হাতে হালকা মেহেদি, চুলে সাজানো ক্লিপ, মুখে হালকা মেকআপ, সব মিলিয়ে যেন এক অন্যরকম উজ্জ্বলতা। আমি হেসে জিজ্ঞেস করলাম, মামি, এত প্রস্তুতি কেন? তিনি আমার দিকে না তাকিয়েই বললেন, আজ আমাদের অতিথি আসবে। তার যেন না মনে হয় যে সবকিছু খুব সাধারণভাবে হয় এখানে। বিশেষ দিনে একটু আলাদা করে সাজাতো দরকারি। আমার মনে একটু অদ্ভুত লাগলেও ভেতরে কোথাও ভালো লাগছিল। মনে হচ্ছিল তার এই উত্তেজনা যেন আমাকেও ছুঁয়ে যাচ্ছে। তুইও প্রস্তুত হয়ে নে, তিনি বললেন। আমি ঘরে গিয়ে আমার পছন্দের জামাকাপড় পরলাম, তারপর বাইরে এসে দেখি সময় সকাল প্রায় 1:00। ঠিক তখনই দরজার ঘণ্টা বেজে উঠল। আমি উত্তেজিত হয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। মনে হচ্ছিল ওই এসেছে। কিন্তু দরজা খুলতেই চোখ কপালে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছেন, বয়স প্রায় 45। জি, রানী দিদির বাড়ি কি এটা? আমি একটু দ্বিধা নিয়ে বললাম, হ্যাঁ, উনি আমার মামি। আপনি কে? ঠিক তখনই পেছন থেকে মামির কণ্ঠ ভেসে এলো, ও রাজ, উনি রাজন, আমার কলেজের বন্ধু। আমিই ডেকেছি। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। ওহ, বুঝলাম। ভিতরে আসুন। আমি সরে দাঁড়ালাম। মামি তাড়াতাড়ি এগিয়ে এসে নিজেই তাকে ভিতরে নিয়ে এলেন। ভাবতেই পারিনি রাজন, এত বছর পর দেখা হবে। মামির কণ্ঠে ছিল আনন্দের আভা। রাজন নামটা শুনেই আমার মনে অজস্র প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। মামির মুখে এমন একরকম উজ্জ্বলতা ছিল যা আগে কখনো দেখিনি। আমি চুপচাপ এক কোণে বসে রইলাম। রাজন মামির সামনে বসেছিলেন। মামি তার কলেজ জীবনের গল্প তুললেন, পুরনো স্মৃতি ঘেটে চললেন। প্রতিবার যখন মামি তার দিকে তাকাতেন, মুখে এমন এক হাসি ফুটে উঠত, যেটা আমি ঠিক বোঝার চেষ্টা করেও পারছিলাম না। আমার ভেতরটা যেন কোথাও কেঁপে উঠছিল। এমন এক অস্থিরতা যার ব্যাখ্যা নিজেকেও দিতে পারছিলাম না। এক অদ্ভুত জটিল অনুভূতি, চাচা এখন শহরের বাইরে। আর এই মানুষটা? হঠাৎ এত ঘনিষ্ঠতা কেন? গল্প চলছিল, চানাশতা চলছিল, কিন্তু আমার মন যেন অন্য কোথাও হারিয়ে যাচ্ছিল। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। কলেজ জীবনের এক পুরনো বন্ধু হঠাৎ করে যখন ঘরে এলো, তখন তাকে যেভাবে অভ্যর্থনা জানানো হলো, সেটা দেখে আমি বিস্মিত হলাম। আমার চোখের সামনে যে নারী সবসময় শান্তসাদামাটা একজন মানুষ হিসেবে ছিলেন, তিনি এমন আচরণ করবেন, এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। কিছুক্ষণ পর তিনি উঠলেন, বললেন, তোমার জন্য 1 কাপ চা আনছি। লোকটা হাসল, বলল, ধন্যবাদ রানী। রানী কি শব্দটা শুনেই আমার ভেতরটা কেমন যেন ছ্যাঁকা খেল। এই সম্পর্কটা ঠিক কি, আর কেন এত কিছু গোপন রাখা হচ্ছে? এই প্রশ্নগুলো আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি ধীরে ধীরে রান্নাঘরের দিকে গেলাম। তিনি তখন চা বানাচ্ছিলেন। আমি নিচু স্বরে বললাম, একটু কথা বলতে পারি? তিনি চমকে উঠলেন, তারপর বললেন, কি হয়েছে? আমি চুপচাপ তার হাত থেকে চিনির কৌটা নিয়ে রেখে দিলাম, আর চোখে চোখ রেখে বললাম, আপনি যা করছেন সেটা আমার বোধগম্য নয়। আপনি তো বলেছিলেন আপনি আমার জন্য এসব করছেন, কিন্তু এখন মনে হচ্ছে আপনি অন্য কারণে এসব করছেন। আপনার সেই পুরনো বন্ধুকে আপনি নিজে ডেকে এনেছেন। যদি কাকু জানতে পারেন তাহলে? তিনি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করা গলায় বললেন, আর না, এখন চুপ থাকো। বেশি কথা বলো না। আমি থেমে গেলাম। তিনি আমার দিকে একটু এগিয়ে এসে নিচু স্বরে বললেন, আমি চাইলে তোমার সব কথা ফাঁস করে দিতে পারতাম, কিন্তু করিনি। বরং আমি তোমার পাশে ছিলাম। এখন সময় এসেছে আমার উপকারের প্রতিদান দেওয়ার।
মুখ বন্ধ রাখো। আমার হাত ঠান্ডা হয়ে এলো। আমি যেন তাকে চিনতেই পারছিলাম না। আমি বললাম, কিন্তু আপনি তো আর কিছু বলবে না রাজ? তিনি বাধা দিলেন, এখন চুপ করে গিয়ে বাইরে হাসি মুখে বসে থাকো। বুঝেছ? আমি চুপচাপ বাইরে এলাম, একটা চেয়ারে গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর তিনি ট্রে হাতে করে চা নিয়ে এলেন। চুপচাপ সেই লোকটার সামনে গেলেন আর বললেন, তোমার পছন্দমতো এলাচওয়ালা চা বানালাম রাজন। লোকটা হাসল, এমনভাবে যেন এটা কোনো নতুন ব্যাপার নয়। তাদের চোখে যে বোঝাপড়ার এক নিঃশব্দ সম্পর্ক ছিল, সেটা আমার চোখ এড়িয়ে গেল না। তবু আমি মুখে একটা কৃত্রিম হাসি ধরে রেখে বসে রইলাম, যেন কিছুই হয়নি। ঘণ্টা বাজতেই আমি উঠে দরজার দিকে গেলাম। দরজা খুলতেই দেখি সে দাঁড়িয়ে আছে। মুখে হালকা একটা হাসি আর চোখে যেন হাজারো প্রশ্ন। সব ঠিক আছে তো? আমি কৃত্রিম একটা হাসি দিয়ে বললাম, চলো ভিতরে, সবাই অপেক্ষা করছে। সে ঘরে ঢুকতেই মামি উচ্ছ্বসিত গলায় বললেন, এই যে আমাদের মেয়ে এসে গেছে। এসো মা, আগে আমার আশীর্বাদ নাও। সে একটু অস্বস্তিতে পড়ে গেলেও অবশেষে মামির পায়ে হাত দিল। তারপর মামি একটা লোকের দিকে ইঙ্গিত করে বললেন, এই যে এনারা রাজের কাকু, ওনাকেও প্রণাম করো মা। আমার ভিতরটা হঠাৎ যেন গলে গেল। ওনাকে কাকু বানানোর দরকারটা কি ছিল? সে মাথা নিচু করে ওই লোকটার পা ছুল। লোকটা হেসে বলল, সুখে থেকো মা। আমার ভিতরে যেন কিছু একটা ভেঙে গেল, কিন্তু আমি চুপ করে রইলাম। এরপর কিছুক্ষণ আলাপ আলোচনার পর আমরা একসাথে খেতে বসলাম। মামি যে খাবার তৈরি করেছিলেন তা যেন উৎসবের মত। কিন্তু আমার কাছে সবকিছুই ফাঁপা আর কৃত্রিম মনে হচ্ছিল। রাজনের মুখে তখন কলেজের গল্প, পুরনো স্মৃতি, আর মাঝে মাঝে আমার প্রেমিকার দিকেও প্রশ্ন ছুড়ে দিচ্ছিল, তোমার পছন্দ কি? রাজের সঙ্গে প্রথম কোথায় দেখা? আমি শুধু মাথা নেড়ে যাচ্ছিলাম। মাঝে মাঝে হাসতাম, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। ওরা তিনজন এতটা মেতে উঠেছিল নিজেদের মধ্যে যে হয়তো কেউ আমার গুম হয়ে থাকা মুখটা দেখেইনি, কিংবা দেখেও এড়িয়ে গেছে। সন্ধ্যায় আমরা বাইরে ঘুরতে বেরোলাম। আমার একটুও ইচ্ছা ছিল না, কিন্তু না যাওয়ার উপায়ও ছিল না। মামি যেন একেবারে নতুন প্রাণ পেয়েছিলেন। মামি আর সেই লোক মিলে এমনভাবে হাসতে হাসতে গল্প করছিলেন যেন আশপাশের কেউ ছিলই না। আমার প্রেমিকা পাশে থাকলেও আমি যেন তাকে ছুতেই পারছিলাম না, মন থেকে বা কথায়। ওর নিরীহ মুখটা আমার অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছিল। মামি আর ওই লোক কখনো রাস্তায় কিছু খাচ্ছেন, কখনো দোকানে থেমে ছবি তুলছেন। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্তে আমি ভেঙে পড়ছি। এই কি সেই মামি যাকে আমি মায়ের মতো সম্মান করতাম? অনেক সময় পর আমরা ফিরতে শুরু করলাম। রাজন আর আমার প্রেমিকা যার যার পথে চলে গেল। এখন শুধু আমি আর মামি। পুরো পথ আমি একদম চুপ ছিলাম। মাথার ভিতর ছিল একটার পর একটা প্রশ্ন, এই সব কি হচ্ছে? কেন হচ্ছে? আমি কি চুপ করে থাকব? বাড়ি ফিরে মামি স্বাভাবিক ছিলেন, যেন কিছুই হয়নি। আর আমি একদম ছিন্ন ভিন্ন। সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। বিছানায় বসেই ভাবছিলাম, বাবাকে কি সব বলবো? বললে কি হবে? সম্পর্ক ভাঙবে, সম্মান যাবে, এই ভয়টা চেপে ধরল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আমি জানতাম উনিই হবেন। দরজা খুলতেই সেই চেনা হাসি নিয়ে মামি ভিতরে ঢুকলেন। বললেন, রাজ, কি হয়েছে? খুব চুপচাপ লাগছে আজ। আমার উপর রাগ করেছ? আমি কিছু বলিনি। চোখ ফিরিয়ে নিলাম। তিনি তার পার্স থেকে একটা পুরনো ছবি বের করে আমার সামনে রাখলেন। ছবিটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। ছবিতে আমি আর ও ছিলাম। আজকের দিনেরই কোনো মুহূর্ত ধরে রাখা হয়েছে যেন। সম্ভবত যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম তখন কেউ অজান্তেই ক্যামেরায় ধরে ফেলেছে। মামি একটু গম্ভীর স্বরে বললেন, এই ছবিটা আমি তুলেছি রাজনের অনুরোধে। ভাবতে পারো, যদি এই ছবি আমি তোমার পরিবারের কারো কাছে পাঠিয়ে দিই, তাহলে কি হবে? আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। তিনি একটু থেমে আবার বললেন, তোমার বাবা কিভাবে নেবেন এই দৃশ্য? তোমার স্বপ্ন, তোমার পড়াশোনা, সবকিছু এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। আমি কিছু বললাম না, যেন ভাষা হারিয়ে ফেলেছিলাম। মুখটা শুকনো হয়ে গেল। মামি একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলে বললেন, এই দুনিয়ায় সবাইকে নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হয়। তুমিও সেটাই শিখে নাও রাজ। আর যদি ভাবো তুমি আমার বিরুদ্ধে কিছু করবে, তাহলে আগে নিজের পরিণতি সম্পর্কে ভাবো। এইটুকু বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। আর কিছু করার ছিল না, বলার মতো ভাষাও ছিল না। চুপ থাকা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না আমার সামনে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না। তার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন এবং কি অল অপশনটি সিলেক্ট করুন, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে।